আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো আছো আশা করছি। আহ, বিগত 5টি লেকচার ডিভিডেন্ড পলিসি সম্পর্কে আমরা কথা বলেছি 5টি লেকচারে। যারা 5টি লেকচার দেখোনি তোমরা অবশ্যই 5টি লেকচার দেখবে। গত ক্লাস নাম্বার 5-এ আমরা এমএম মডেল সম্পর্কে আলোচনা করেছিলাম। এমএম অর্থ হচ্ছে মোদি, কিলিয়ানি এবং মিলার, আমেরিকার দুজন খ্যাতনামা অর্থনীতিবিদ। তারা 1961 সালে জার্নাল অফ বিজনেস পত্রিকা অক্টোবর সংখ্যায় ডিভিডেন্ড পলিসি তথা গ্রোথ অ্যান্ড ভ্যালুয়েশন অফ শেয়ারস শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশ করে। এই প্রবন্ধে তারা লভ্যাংশ সিদ্ধান্তের অপ্রাসঙ্গিকতার পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করে। পরবর্তীতে এই মডেলগুলি এমএম মডেল শিরোনামে প্রকাশিত হয়, যেটি আমরা গত লেকচারে আলোচনা করেছি। একটি অঙ্ক আমরা দেখিয়ে দিয়েছি এমএম মডেলের অঙ্ক কিভাবে সমাধান করতে হয়। তো আজকে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি 7 কলেজে আসা অঙ্কগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ক্লাস নাম্বার 6 আজকে আমাদের। তো যারা গত ক্লাসগুলো দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখে আসবে। হঠাৎ করে একটি ক্লাস দেখলে কিন্তু অঙ্ক বোঝা যাওয়ার কথা নয়, তোমরা অবশ্যই শুরু থেকে লেকচারগুলো দেখবা। তো চলো কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস নাম্বার 6। তো প্রথমে ফ্যামস কোম্পানি হ্যাজ এ কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল 15%, অর্থাৎ ফ্যামস কোম্পানির কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বলা আছে 15%। দ্য কারেন্ট মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম ইস টাকা 30। কারেন্ট মার্কেট ভ্যালু বলা আছে 30 টাকা, এট টাকা 30 পার শেয়ার, অর্থাৎ কোম্পানির বর্তমান বাজার মূল্য ফার্মের 30 লাখ টাকা, @ 30 টাকা পার শেয়ার, অর্থাৎ একটা করে শেয়ারের দাম আবার 30 টাকা। তার মানে কোম্পানির মার্কেট ভ্যালু বলা আছে 30 লাখ টাকা, একটা করে শেয়ারের দামও বলা আছে 30 টাকা। শো আন্ডার এমএম অ্যাজাম্পশন, এমএম অ্যাজাম্পশন মানে এমএম এর মতামতের ভিত্তিতে পেমেন্ট অফ ডিভিডেন্ডস ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। সিমিলার একটা অঙ্ক কিন্তু আমাদের ইতিপূর্বে সালে পরীক্ষা এসেছিল, সেটি আমরা সমাধান দিব। তো আমরা নর্মালি এই অঙ্কটা আমরা আগে দেখবো। তো আমাদের দেখাতে বলা হয়েছে এমএম অ্যাজাম্পশনের ভিত্তিতে, এমএম মডেলের ভিত্তিতে পেমেন্ট ডিভিডেন্ড ডিভিডেন্ড পেমেন্টটা ডাজ নট এফেক্ট, কোনো প্রভাব বিস্তার করে না ভ্যালু অফ দ্য ফার্ম, ফার্মের মোট ভ্যালুর উপর কোনো প্রভাব বিস্তার করে না। অর্থাৎ ভ্যালু যে 30 লাখ টাকা আছে, আমরা ডিভিডেন্ড পেমেন্ট করি আর না করি, ডিভিডেন্ড পেমেন্ট করা হোক আর না হোক, এটি ফার্মের ভ্যালুর উপর কোনো, মোট ভ্যালুর উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না বা প্রভাব বিস্তার করে না। এছাড়া আরো কিছু তথ্য দেওয়া আছে। অ্যাডিশনাল ইনফরমেশন, নিউ ইনভেস্টমেন্ট 9 লক্ষ টাকা এই দ্বারা প্রকাশ করা হয়। আর্নিংস কি দ্বারা প্রকাশ করা হয়, ভ্যালু বলা আছে 5 লাখ টাকা। টোটাল ডিভিডেন্ড বলা আছে 3 লক্ষ টাকা। টোটাল ডিভিডেন্ড লক্ষ্য করতে হবে, টোটাল ডিভিডেন্ড এটি দেওয়া আছে 3 লক্ষ টাকা। তো আমাদের এই হচ্ছে অঙ্কটা। আমাদের অঙ্কে কিছু তথ্য অনুযায়ী আমাদের করণীয় অপশন হচ্ছে যে ডিভিডেন্ড প্রদান করা হোক বা না হোক, এটি ফার্মের মোট ভ্যালুর উপর কোনো প্রভাব বিস্তার করে না। তো চলো আমরা এটা দেখবো। তার আগে কিছু ওয়ার্কিংস আছে আমাদের। আগে গিভেন দেখি কি ছিল, কি কি পাইলাম আমরা সেটা লিখবো। প্রথমে কেই কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল পেয়েছি 15%, এটাকে কেই দ্বারা প্রকাশ করি। 15% লিখলাম, পার্সেন্টেজ তুলে দিলে 0.15 হবে। এরপর কারেন্ট মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম বলেছে 30 লাখ টাকা, এটাকে ভি শিরোনামে আমরা লিখি 30 লাখ। আর এই যে বাজার দাম, শেয়ারের বাজার মূল্য বলেছে 30 টাকা করে, একটা করে শেয়ারের দাম পার শেয়ার, একটা করে শেয়ারের বাজার মূল্য 30 টাকা, সেটা লিখলাম। এরপর এমএম অ্যাজাম্পশনের ভিত্তিতে আমাদের করণীয় অপশনটা বলা হয়েছে। এছাড়াও আরো আছে নিউ ইনভেস্টমেন্ট 9 লক্ষ টাকা, সেটি আমরা লিখলাম। আর্নিংস বলা আছে 5 লাখ টাকা, আর্নিংস 5 লাখ টাকা আমরা লিখলাম। এরপরে টোটাল ডিভিডেন্ড বলেছে 3 লাখ, সেটি আমরা লিখবো না কারণ এটা ওয়ার্কিংস আছে। তো চলো আমরা ওয়ার্কিংস দেখি। প্রথমেই এনএস নাম্বার অফ শেয়ার, যেহেতু 30 লক্ষ টাকা আমাদের ফার্মের মোট ভ্যালু নির্ণয় করা আছে, তো 30 লক্ষ টাকাকে আমরা একটা করে শেয়ারের দাম দিয়ে ভাগ করলেই পেয়ে যাব নাম্বার অফ শেয়ার। অর্থাৎ যদি বলা হয় যে আমাদের মোট 30 লক্ষ টাকার প্রাইস বন্ড আছে, একটা করে শেয়ারের প্রাইস বন্ডের দাম বাজারে 100 টাকা, তাহলে আমরা প্রাইস বন্ডের সংখ্যা কতগুলো সেটা যদি আমাদের বের করতে বলা হয়, তাহলে আমরা মোট টাকাকে প্রাইস বন্ডের পার, যেটা একটা করে প্রাইস বন্ডের দাম, সেটা দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব প্রাইস বন্ডের সংখ্যা। তো সিমিলারলি আমাদের 30 লক্ষ টাকা শেয়ার ক্যাপিটাল আছে, একটা করে শেয়ারের দাম বলা আছে 30 টাকা। তো আমরা যদি বলি যে শেয়ারের সংখ্যা কত, কারণ এটাও টাকা এটাও টাকা, কোনোটাই তো শেয়ারের সংখ্যা নয়। তো যেহেতু আমাদের শেয়ারের সংখ্যা নাই, আমাদের মোট টাকাকে, মোট ভ্যালুকে 30 একটা করে শেয়ারের দাম দিয়ে ভাগ করলে পাওয়া যাবে নাম্বার অফ শেয়ার। আমরা নাম্বার অফ শেয়ার বের করলাম 1 লক্ষ, এটি হচ্ছে 1 লক্ষ শেয়ার। এছাড়াও আমাদের টোটাল ডিভিডেন্ড বলা আছে 3 লাখ, তাহলে 1 লক্ষ শেয়ারের জন্য ডিভিডেন্ড 3 লাখ, মোট ডিভিডেন্ড, মোট লাভের অংশ, মোট লভ্যাংশ। তো 1 লক্ষ শেয়ার হোল্ডারের জন্য বা 1 লক্ষ শেয়ারের জন্য 3 লক্ষ টাকা ডিভিডেন্ড। তো আমাদের তাহলে একটা করে শেয়ারের ডিভিডেন্ড কত, তো 3 লক্ষ ভাগে 1 লাখ করেছি আমরা, একটা করে শেয়ারের ডিভিএস বা ডিভিডেন্ড পাচ্ছি 3 লাখ, 3 টাকা। তো এটি ছিল আমাদের ওয়ার্কিংস। এরপরে আমাদের কাজ শুরু হয়ে যাবে।
তো গিভেন যা যা দেওয়া ছিল আমরা উপরে আবার লিখে নিয়েছি বোঝার সুবিধার্থে। কে এর মান ছিল, ভ্যালু ছিল, ভ্যালু আমাদের বের করতে হবে। এরপর পি নট ছিল মার্কেট প্রাইস, আই এর মান দেওয়া ছিল অর্থাৎ নিউ ইনভেস্টমেন্ট, ই ছিল আর্নিংস অ্যাভেলেবেল, নাম্বার অফ শেয়ার পেয়েছি 1 লাখ, ক্যালকুলেশনের মাধ্যমে পেয়েছি তাই আমরা কালারটা চেঞ্জ করে দিয়েছি। এরপরে আমরা ডি ক্যালকুলেশন করে বের করেছিলাম 3 টাকা, সেটাও কালার চেঞ্জ করে দিয়েছি। তো এরপর আমাদের একটা কাজ ভালো করে খেয়াল করতে হবে, হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড, একবার আমরা পেমেন্ট করে দেখবো আর একবার পেমেন্ট না করে দেখবো। তো প্রথমে আমরা পেমেন্ট করে দেখবো, ডিভিডেন্ড যদি 3 টাকা দেয়া হয় তাহলে কি হবে। তো যখন ডিভিডেন্ড পেমেন্ট করা হয়, হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড, তো ডান দিকে আমাদের দুটো কাজ আবারও করে নিতে হবে হেয়ার অংশে। তো P1 সমান সমান P নট ইন্টু 1 প্লাস কে মাইনাস G1। তো আমরা দেখছি যে P1 এর মান অঙ্কে দেয়া নাই সরাসরি। আমরা যদি এইখানে পরে ডেল্টার মান যখন আমরা এই মানগুলো সব দেয়া নাই, আমাদের অঙ্কে আই আছে, ই আছে, কিন্তু P1 এর মান দেয়া নাই, আবার ডেল্টা এন এর মানও দেয়া নাই, আবার এন এর মান দেয়া আছে, কে এর মান আছে। আমরা উপরে যদি তাকাই তাহলে কে এর মান পাবো, এরপর এন এর মান পাবো নাম্বার অফ শেয়ার, এরপর হচ্ছে ডেল্টা নাই, ডেল্টা এন যেটাকে আমরা নিউ ইস্যুড শেয়ার বলি, এরপর মার্কেট প্রাইস যেটা বাজার মূল্য, চলতি বছরের শেষে বাজার মূল্য যেটা, সেটা দেয়া নাই, তো সেটি আমাদের বের করে নিতে হবে। তো এই ডেল্টা এন এবং P1 এর মান আমাদের অঙ্কে দেয়া নাই বিধায় আমরা ডান দিকে দুটো কাজ করব। P1 এর সূত্রটা আমরা লিখবো, লেখার পর P নট এর মান 30 অঙ্কে আছে, শেয়ারের বাজার দাম, এবং কে এর মান বলা আছে 15% অর্থাৎ 0.15, এবং ডি ডিভিডেন্ড যেহেতু আমরা পেমেন্ট করছি, তার মানে ডি মান আমাদের বসাতে হবে। ডিভিডেন্ড যেহেতু পেমেন্ট করা হচ্ছে সুতরাং ডির মান আমাদের বসাতে হবে। আমরা ডির মান 3 টাকা বসাচ্ছি, ক্যালকুলেশন করলে পেয়ে যাবে 31.50। এরপর ডেল্টা এনও আমাদের অঙ্কে মান দেয়া নাই, সেটা আমাদের বের করে নিতে হবে। তো ডেল্টা এন এর সূত্র আমরা জানি আই মাইনাস ই ইন্টু এন ডি1 ডিভাইডেড বাই P1। তো এই সূত্র অনুযায়ী আমাদের মানগুলো আমরা বসাচ্ছি, বসানোর পর ডিভিডেন্ড অবশ্যই বসাবো, যেহেতু ডিভিডেন্ড পেমেন্ট করছি আমরা, ডিভিডেন্ড বসাবো, বসানোর পর P1 এর মান একটু আগে যেটা আমরা বের করে নিলাম সেটিও বসাবো, বসানোর পর ক্যালকুলেশন করলে পেয়ে যাব, যেহেতু ডেল্টা এন বলতে আমরা বুঝি যে নিউ ইস্যুড শেয়ার, তো শেয়ারের সংখ্যা বের হবে 22,222 শেয়ার। তো এই দুইটা ভ্যালু, যেহেতু এই দুটো ভ্যালু আমরা নীল কালারে রেখেছি, আমরা ডেল্টা এন এ মান সূত্রের মধ্যে এন এ মান বসাচ্ছি 1 লাখ দেয়াই আছে, ডেল্টা এন বের করলাম আমরা ডান দিক থেকে। এরপরে P1 এর মান আমরা বের করে নিয়েছি 31.50, সেটি বসালাম। আই এর মান 9 লক্ষ টাকা, ইর মান 5 লক্ষ টাকা, এরপর কে এর মান দেয়াই ছিল 0.15, আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 30 লক্ষ। তাহলে আমরা ভ্যালু দেখতে পাচ্ছি আমাদের অঙ্কে দেয়াই ছিল 30 লাখ, সেটির সাথে আমরা মিলিয়ে দেখলাম যে 30 লাখই আছে। ডিভিডেন্ড দিলাম, ডিভিডেন্ড পেমেন্ট করা হলেও ভ্যালু কিন্তু 30 লাখই আছে, অর্থাৎ বুঝতেই পারছি যে ডিভিডেন্ড পেমেন্ট করা হলেও ভ্যালুর কোনো মূল্য পরিবর্তন হয় নাই, ভ্যালু যা ছিল তাই আছে। 30 লক্ষ টাকা ছিল, 30 লক্ষ টাকা এই ডিভিডেন্ড প্রদান করা সত্ত্বেও আছে, ভ্যালু কোনো পরিবর্তন হয়নি। এছাড়াও আমরা দেখবো ডিভিডেন্ড পেমেন্ট না করার মাধ্যমে কিভাবে ভ্যালু অপরিবর্তিত থাকে। আমরা দেখবো যে হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড, এবারে অপশন আমাদের দেয়া আছে, অপশনগুলো আমরা আগের মতোই রেখেছি, কোনো চেঞ্জ করি নাই। হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড বলা আছে যখন ডিভিডেন্ড পেমেন্ট করা হবে না, অর্থাৎ পেমেন্ট করব না, তখন আমাদের ভ্যালু কি 30 লাখই থাকবে না পরিবর্তন হবে, আমরা সেটা দেখব। তো চলো আমাদের শুরুতে এটা আমরা লক্ষ্য করি। হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড, যখন ডিভিডেন্ড পেইড করা হবে না বা পেইড করব না, তখন আমাদের সূত্র আগেরটাই ভ্যালুর, আমরা আগেরটা অনুযায়ী পি নট এর মান P1 এর মান বের করব। এবার ডিভিডেন্ড কিন্তু পেমেন্ট করব না, লক্ষ্য করো ডিভিডেন্ড কিন্তু আমরা 0 বসিয়েছি, ডিভিডেন্টের জায়গায় কিন্তু আমরা 0 বসিয়েছি, ডিভিডেন্ড কিন্তু আমরা দেইনি, পেমেন্ট করিনি। তাহলে P1 এর মান আমরা পেয়ে যাব, পি নট এর মান বসাচ্ছি, কে এর মান বসাচ্ছি, ডিভিডেন্ড 0 বসাচ্ছি, যেহেতু ডিভিডেন্ড পেমেন্ট করব না 0 বসাচ্ছি, ক্যালকুলেশন করলে এটা পাবো 34.50। এখানেও ডিভিডেন্ড আমরা পেমেন্ট করব না, 0 বসাচ্ছি, ক্যালকুলেশন করলে বাকি মান বসানোর পর ক্যালকুলেশন করলে পেয়ে যাবে 11,594 শেয়ার। তো এই দুটো মান আমাদের সূত্র বসালাম। এন এর মান বসাচ্ছি, 1 লক্ষ শেয়ার ছিলই অঙ্কে, ডেল্টা এন আমরা নতুন করে পেলাম 11,594। এরপর P1 আমরা পেয়েছি 34.50, এরপর আই এর মান 9 লক্ষ টাকা, এর মান 5 লাখ, এরপরে কে এর মান 0.15, বসানোর পর ক্যালকুলেটর চেপে আমরা পেয়ে গেলাম 30 লক্ষ টাকা। তার মানে ভ্যালু আগেও 30 লক্ষ টাকা ছিল, এখনো 30 লক্ষ টাকাই আছে। তো ডিভিডেন্ড পেমেন্ট করেও দেখলাম যে ভ্যালু 30 লক্ষ টাকা আসছিল, ডিভিডেন্ড পেমেন্ট না করেও আমরা দেখছি, ডিভিডেন্ড 0 ধরেও আমরা দেখছি যে ভ্যালু 30 লক্ষ টাকাই আছে। সুতরাং শেষে একটা আমাদের কথা লিখে দিতে হবে যে dividend does not affect the value of the firm. Dividend payment or not does not affect the value of the firm.
তো সেটি আমরা পরে অঙ্কে শিখিয়ে দেব। এই ছিল আমাদের প্রথম অঙ্ক। এরপর আমরা একটা ন্যাশনাল ইউনিভার্সিটি অঙ্ক সমাধান করবো, যেটি 2014 সালে এসেছিল। তো চলো আমরা অঙ্কটা দেখব। সুরমা লিমিটেড হ্যাজ এ কস্ট অফ ইকুইটি অফ 12%। সুরমা লিমিটেড এর কস্ট অফ ইকুইটি বলা আছে 12%, অর্থাৎ কে এর মান, দ্য কারেন্ট মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম ইজ 25 লাখ। কোম্পানির মার্কেট ভ্যালু বলা আছে 25 লক্ষ টাকা, এট দ্য রেট টাকা 25 পার শেয়ার। প্রত্যেকটি শেয়ারের দাম বলছে আবার 25 টাকা। অ্যাজুম দ্য ভ্যালু for I investment, E for earnings, D for dividends at the end of the year. I is equal to 7 লাখ দেয়া আছে, এর মান দেয়া আছে 3 লক্ষ টাকা এবং ডি বলা আছে 2 টাকা পার শেয়ার। Show under assumption the payment of dividends does not affect of the firm. আমাদের assumption অনুযায়ী দেখাতে বলা হয়েছে যে ডিভিডেন্ড পেমেন্ট করলেও ডিভিডেন্ড পেমেন্ট করা হোক বা না হোক, এটি ফার্মের মোট ভ্যালুর উপর কোনো প্রভাব বিস্তার করে না। ডিভিডেন্ডের পেমেন্ট ফার্মের মোট ভ্যালুর উপর কোনো প্রভাব বিস্তার করে না, সেটি আমরা অঙ্কের মাধ্যমে দেখাবো। তো চলো প্রথমে সলিউশনে আমরা দেখবো যে ডিভিডেন্ড ইজ পেইড যখন পেমেন্ট করা হয়। কি কি তথ্য আমরা দেখলাম অঙ্কে? কস্ট অফ ইকুইটি কে এর মান বলা আছে 12%, আমরা 0.12 লিখে নেব সাথে সাথেই। ভ্যালু বলা আছে 25 লক্ষ টাকা, এটি আমাদের প্রুফ করে দেখাতে হবে যে 25 লক্ষ আসে কিনা। তো আমরা ভ্যালু 25 লক্ষ টাকা লিখে দিব টাকা। আর শেয়ারের বাজার দাম বলেছে, যেহেতু এটা নেক্সট ইয়ার বলা নাই, তাহলে বুঝে নিতে হবে ডি পি নটের মান 25 বলা আছে, আমাদের P1 বের করতে হবে পরবর্তীতে। এরপর I ফর ইনভেস্টমেন্ট, E ফর আর্নিংস, D ফর ডিভিডেন্ডস, এগুলোর মান দেয়া আছে আমাদের। I 7 লাখ টাকা দেয়া আছে, এর মান 3 লক্ষ টাকা দেয়া আছে, ডির মান বলছে 2 টাকা পার শেয়ার, ডির মান 2 টাকা পার শেয়ার আমরা বের করলাম, আমাদের বসালাম। তো আমাদের অঙ্কে একটা তথ্য আই যে সরাসরি দেয়া আছে, ই দেয়া আছে, যেটা আমাদের পূর্ববর্তী অঙ্কেও ছিল। ডি কিন্তু আমরা ওখানে ওই অঙ্কে আমাদের টোটাল ডিভিডেন্ড বলা ছিল 3 লক্ষ টাকা, সেটা আমরা ভাগ করে বের করছিলাম যে ডিভিডেন্ড পার শেয়ার কত। তো এখানে আমাদের ডিভিডেন্ড কিন্তু সরাসরি 2 টাকা দেয়াই আছে, সেটা আমরা বসালাম। আর নাম্বার অফ শেয়ার সরাসরি দেয়া নাই, 25 লক্ষ টাকা মোট ভ্যালু বলা আছে, আর একটা করে শেয়ারের দাম বলা আছে 25 টাকা, আমরা ভাগ করে পাবো শেয়ারের সংখ্যা। তো ভাগ করলে আমরা 1 লক্ষ টাকা 1 লক্ষ শেয়ার পেয়ে গেছি। এটি হচ্ছে শেয়ারের সংখ্যা। তো আমাদের এটি ছিল ওয়ার্কিংস এর কাজ। আমাদের এবার লক্ষ্য করব যে ডিভিডেন্ড যদি পেইড করা হয়, তো দুটো আমাদের কাজ বের করে নিতে হবে। P1 এর মান লাগবে, ডেল্টা এন এর মান লাগবে, যেটা আমরা পূর্ববর্তী অঙ্কে বের করেছিলাম। তো P1 এর সূত্রটা আমরা লিখলাম, সূত্র P নট এর মান 25 বলা আছে এখানে ডান পাশে, এবং কে এর মান 12 বলা আছে 0.12 এবং 12, এবং ডি এর মান হচ্ছে 2 আমাদের অঙ্কে দেয়া আছে। তো আমরা মান বসানোর পর পেয়ে গেলাম 26। এটি হচ্ছে P1 এর মান। ডেল্টা এন বের করতে P1 কাজে লাগাতে হবে, I মাইনাস ই ইন্টু NT1। আই এর মান 7 লাখ বলা আছে, এর মান 3 লাখ এবং এন এর মান 1 লক্ষ পেয়েছি। যেহেতু ডিভিডেন্ড পেমেন্ট করা হচ্ছে, ডি এর মান বসাতে হবে 2, ডি এর মান 2 আমরা বসাচ্ছি এখানেও। P1 এর মান 26 বসালাম, ক্যালকুলেশন করলে 23,076.92 শেয়ারস, অর্থাৎ 23,077 শেয়ারস। এটি হচ্ছে নিউ ইস্যুড শেয়ার এবং এটি হচ্ছে শেয়ারের বাজার দাম বছর শেষে। তো এই দুটো ভ্যালু আমাদের ভ্যালুর সূত্রের মধ্যে বসাতে হবে। তো দেয়া আছে তথ্যটা আমরা পুনরায় তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি। আমরা জানি ভ্যালু সমান সমান n ইন্টু ডেল্টা n ইন্টু P n প্লাস ডেল্টা n ইন্টু P1 মাইনাস I প্লাস E 1 প্লাস K, এই হচ্ছে সূত্র। আমাদের n বলতে আমরা 1 লক্ষ শেয়ার পেয়েছিলাম, ডেল্টা n আমরা বের করেছি, 23,077 বসাচ্ছি। এরপর P1 আমাদের 26 বলা আছে, সেটি আমরা মান বসালাম, P1 পেয়েছিলাম। আয়ের মান 7 লক্ষ বলাই আছে এবং এর মান 3 লক্ষ টাকা, আমরা উপরে মানগুলো দেখতে পাচ্ছি, এগুলো দেয়া আছে। এবং কে এর মান আমরা 15.12 বসাচ্ছি। ক্যালকুলেশন করলে 1 লক্ষ প্লাস 23,077 গুণন 26 করলে আমরা পেয়ে যাবো 32 লক্ষ। এরপর 7 লক্ষ 3 লক্ষ আমরা পরবর্তীতে বসাচ্ছি, যোগ বিয়োগ করে 1.12 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো 25 লক্ষ, অর্থাৎ ভ্যালু 25 লক্ষই আছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভগ্নাংশ আসছে, কখনো ক্যালকুলেটর মানের একটু হেরফের হতেই পারে, তোমরা লিগ্যাল ভ্যালুটাই বসাবে, অর্থাৎ 25 লক্ষ যে ভ্যালুটা 25 লক্ষের চেয়ে একটু বেশি আসতে পারে, কারো কারো ক্ষেত্রে একটু কম আসতে পারে, হয়তো বা 24,99,900 সামথিং এরকম আসতে পারে, সেক্ষেত্রে তোমরা 25 লক্ষ টাকাটাই বসিয়ে দেবে। তো এই হচ্ছে ডিভিডেন্ড পেমেন্ট করা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি ভ্যালু 25 লক্ষ টাকাই আছে, অর্থাৎ ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। এবার দেখবো পেমেন্ট না করলে কি হয়। আমরা দেয়া আছে তথ্যটা পুনরায় তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি এখানে। এবার লিখবো যে হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড, তো আমাদের দুটো কাজ বাড়তি বের করে নিতে হবে। P1 সমান P নট ইন্টু 1 প্লাস কে মাইনাস D1, সূত্রে মান বসানোর পর ডিভিডেন্ড কিন্তু এবার আমরা পেমেন্ট করব না, পেমেন্ট না করে ডির মান 0 বসাবো, 0 বসায় আমরা ক্যালকুলেশন করলে P1 পেয়ে যাবো 28 এবং এইখানেও D1 কিন্তু আমরা মান বসাবো না,
বাকি মানগুলো আমরা বসিয়ে পেয়ে যাব হচ্ছে 14,285.71 শেয়ারস। তো আমরা এই ভ্যালুগুলো এবার ভ্যালু সূত্রে বসাবো। ভ্যালু সূত্র আমরা জানি এটাই, n ইন্টু n প্লাস ডেল্টা n ইন্টু P1 মাইনাস i প্লাস ই 1/1 প্লাস কে। তো n এর মান 1 লাখ, ডেল্টা n বলা আছে 14,226, যেটা আমরা ডান দিকে এখানে পেয়ে গেছি। P1 এর মান আমরা এখানে পেয়ে গেছি 28, সেটা বসাচ্ছি। এরপরে i এবং ই এর মান 7 লাখ এবং 3 লাখ বসাচ্ছি। নিচে কে এর মান 0.12, ক্যালকুলেশন করলে 28 1 লক্ষ প্লাস 14,286 ইন্টু 28, এতটুকু করলে আমরা পেয়ে যাবো 32 লাখ। এরপর যা ছিল তাই আমরা ক্যালকুলেশন করলে বাকি অংশ পেয়ে যাবো 25 লাখ। তার মানে ভ্যালু আবারও 25 লক্ষ টাকাই আছে, ভ্যালুর কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা দেখলাম যে ডিভিডেন্ড পেমেন্ট করা হোক বা না হোক, এটি কোম্পানির মোট মূল্যের কোনো পরিবর্তন করে না, অর্থাৎ ভ্যালুর কোনো পরিবর্তন করে না। তো এটি আমরা লিখে দেব। সো dividend payment or not, it does not affect of the company of the more total value of the firm. So thanks for watching this video. If you feel better, then please like, comment and share and subscribe the channel and stay with us. And if you subscribe, you will get new notification, new videos notification. Thanks.